আসসালামু আলাইকুম সবাইকে। শুভেচ্ছা। অনেকদিন পরে একত্রিত হওয়া, দেখা হয়তো কমে গিয়েছে। তো আশা করি ভালো আছো সবাই। ডক্টর মুয়াজ হঠাৎ করেই অ্যারেঞ্জ করেছে। আমি একটু আগ্রহী হয়েছি একটা বিষয় আলাপ করা, গত কয়েকদিনের কিছু ডেভেলপমেন্ট, লেখাপড়া বিষয়ক অবশ্যই। ডক্টর মুয়াজ, একটু শুরু করো তো, আমরা কি বলার জন্য আসলে আজকে বসেছি। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার। আজকে যে আমাদের বসার যে টপিকটা স্যার, সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি স্যার, অ্যান্টিবায়োটিক ড্রাগ রিয়াকশনের কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীরা কয়েকজন মারা গিয়েছেন, এবং সেটাকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসকের উপরে কয়েক দফায় হামলাও হয়েছে আমরা দেখেছি। তো আহ, এই বিষয়টা নিয়েই স্যার, আমাদের মেডিকেলের যে বিভিন্ন গ্রুপগুলি আছে সেখানে আমরা দেখলাম যে যাদের কিছু পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা সেখানে শেয়ার করলেন যে এরকম ঘটনা আগেও ঘটেছে। বিশেষ করে সেফুরক্সিম গ্রুপের, মানে সেফালোস্পিরিন গ্রুপের যে ড্রাগ গুলো ইনজেক্টেবলে, অনেক এরকম নাকি সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। আবার সেই ক্ষেত্রে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য স্কিন প্রিক টেস্ট বা স্কিন সেন্সিটিভিটি টেস্ট আমরা যেটা বলি, সেটাও অনেকে করার পরামর্শ দিয়েছেন। আর সেটার প্রেক্ষিতে কয়েকজন আবার বলেছেন যে সব গ্রুপের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আবার স্কিন প্রিক টেস্টটা কার্যকর নয়। তো স্যার, আসলে এই সামগ্রিক বিষয়টা নিয়েই একটা পূর্ণাঙ্গ আলোচনা স্যার আমাদের জানার বিষয়, যে আসলে আমাদের যে বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো আছে সেই অ্যান্টিবায়োটিক গুলো আসলে দেওয়ার আগে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে কিভাবে এটা আসলে মেনটেন করতে পারি। আর হচ্ছে যে স্যার, এই জিনিসগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, বা কি কি বিষয়ে প্রিভেনশন নেওয়া যায় স্যার। থ্যাংক ইউ, তুমি চমৎকার ইন্ট্রোডাকশন বলেছো। এখানে আমি কয়েকটা ভাগে বিষয়টাকে ভাবছি। মানে যে ঘটনাগুলো ঘটেছে ওটার একটা সামাজিক দিক তো আছেই, তাই না? ডাক্তারদের জি স্যার। উপরে আক্রমণ করা, ওটার একটা সোশ্যাল এক্সপ্লেনেশন আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যা ঘটছে সেটার আরেকটি ব্যাখ্যা আছে। তো আমরা আমাদের যে ড্রাগ রিয়াকশনের প্রসঙ্গ নিয়ে কথা বলি, তো ড্রাগ রিয়াকশন হবে না এটা বরং বিরল। এখন কথা হচ্ছে রিয়াকশন বলতে আমরা আমাদের নিজেরা নিজেরা যখন বলি হয়তো হাইপার সেন্সিটিভিটি বলি আর কি। কিন্তু মানুষের কাছে রিয়াকশনটা কি? মানুষের কাছে হচ্ছে যে কোনো ওষুধ নেওয়ার পরে খাওয়ার পরে যদি কোনো ধরনের একটু অস্বস্তি অসুবিধা তৈরি হয়, এটাকেই তারা রিয়াকশন বলেন। তাহলে প্রথমত মানুষের কথা, ইভেন আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের কথায়, বা অন্য কোনো প্রফেশনের যে কোনো মানুষ, রিয়াকশন বললেই আমরা এটাকে অ্যানাফাইল্যাক্সিস কিংবা হাইপার সেন্সিটিভিটি অথবা অ্যালার্জিক রিয়াকশন বুঝে নেব না সরাসরি। আমাদের আরো পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে আর কি। কাজেই ওষুধ খেলে, যেমন ব্যথার ওষুধ খেলে পেটে একটু ব্যথা হয়, তাই না? অ্যানাসেড খেলে একটু জি স্যার। গ্যাস্ট্রিক ইরিটেশন হয়। রোগী বললেন আমার রিয়াকশন করেছে, যদি আমি সামনাসামনি নাও দেখে না বুঝি, টেলিফোন করে তো বলেই দেন যে কি ওষুধ দিলেন ডাক্তার, আমার তো রিয়াকশন হচ্ছে। জি স্যার। তখন আমি ওই ভুল বোঝার কোনো মানে হয় না। আমাকে আসলে ভালো করে উনি কি কষ্টে আছেন সেই কষ্টটা বুঝে নিতে হবে আর কি, তাই না? না হলে জি। যদি আমরা সবটা অ্যালার্জি মনে করি, তাহলে অ্যালার্জির ওষুধ হয়তো দিয়ে দিব, অথবা বলবো একজনকে দেন, ফার্মাসিতে যান, এইটা এটা করেন, ওটা ওটা করেন। তো ওরকম অনেক ধরনের মানে মেডিকেশন নিয়ে এই সমস্যাগুলো হয়। এটা শুধু অ্যান্টিবায়োটিকে সীমাবদ্ধ নয় আসলে। অ্যান্টিবায়োটিক কমনলি করে, বিশেষ করে পেনিসিলিন করে বলেই শুরু থেকে পেনিসিলিন বিশেষ করে ইনজেকশন দেওয়ার আগে একটু টেস্ট করে নিতে বলা হয়। তুমি যেমন বলেছো যে স্কিন টেস্ট, মানে আমরা বলি ইন্ট্রাডার্মাল দিয়ে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হয়েছে কিনা আমরা দেখি আর কি, ওখানে একটা রিয়েকশন হয়েছে। তো রিয়েকশন হলে আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে এই পেনিসিলিন এই রোগের জন্য ভালো হবে না। এখানেও কিছু ব্যাখ্যা আছে, আমাদের ডাক্তারি ব্যাখ্যা, সেটা পরেই বলি। কিন্তু পেনিসিলিন করেছে বলে অন্য কোনো সব অ্যান্টিবায়োটিকেই করবে ব্যাপারটা এমনও নয়। তবে দেখা গিয়েছে পেনিসিলিন যাদের রিয়েকশন করে তাদের আবার সেফালোস্পোরিনের রিয়েকশন হয়। হয়তো 50 জন পেনিসিলিনের রিয়েকশন হওয়া রোগীর 50 জনেরই সেফালোস্পোরিন রিয়েকশন করবে এমন না, কিছু কিছু করবে।
তার মানে এরা তো আসলে কি বলে না, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক না? বিটা জি স্যার। ল্যাকটাম এই জায়গায় কিছুটা মিল আছে তো, তাই না, কেমিক্যালস এর মধ্যে। ফলে এই একটা যদি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়, আরেকটারও ক্রস রিয়াকশন হতে পারে। এটা একটা ব্যাপার। তো আরেকটা হলো এই যে অ্যালার্জি রিয়েকশন মানে কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি তো, জি অ্যান্টিজেন স্যার। অ্যান্টিবডির ব্যাপার স্যাপার, অথবা ইমিউনোলজিক সেলের অ্যাক্টিভিটিস। কিন্তু সবগুলো তো এরকম না, তাই না? সবগুলো এরকম না। আহ, অনেকগুলা কেমিক্যালস, মেডিসিন তো কেমিক্যালস, শরীরে যদি চামড়ায় জমা হয় তাহলে চামড়ার মধ্যে আবার সানলাইট এসে পড়লে সেখানেও কিন্তু একটা হুম, টক্সিসিটি ডেভেলপ করতে পারে। যাই হোক, আমাদের কাছে হয়তো অনেকগুলো জটিল জটিল ব্যাপার হয়ে রোগীরা আসবেন। কিন্তু কমনলি যে আলোচনাটা এখন কেন্দ্রবিন্দুতে হয়েছে, যদি বলি টক অফ দ্য কান্ট্রি, টক অফ আওয়ার প্রফেশন হয়েছে, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো সেখানে ভুলটা কোথায় হতে পারে আমরা একটু পরে কথা বলতে পারি। কিন্তু মূল আলোচনায় যদি আসি, ওইখানে যদি মানে স্কিন টেস্ট করার পরে, ড্রাগ সেন্সিটিভিটি করার পরে যদি দেখা যেত যে রিয়াকশন হয়নি, তারপরে তো দেওয়াটা খুব জাস্টিফাইড ছিল। এখন করা হয়েছিল কিনা সে আলোচনায়ও যেতে চাচ্ছি না, তাই না? জি হয়তো স্যার। করা হয়নি, আমাদের কেন? ব্যস্ততার মধ্যে জি স্যার। অনেক সময় অনেক কিছু করি, কিন্তু করার পরেও এই রিয়েকশন হতে পারে। মানে আচ্ছা। টেস্ট করার পরে যদি নেগেটিভ হয়, এর পরেও এক একটা ড্রাগ কিন্তু বিভিন্ন ভাবে রিয়াকশন করতে পারে। সেটা অ্যানাফাইল্যাক্সিস না হয়ে অন্য কিছুই করতে পারে, ইভেন পেনিসিলিন গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে। আমরা সচরাচর যেটা পেনিসিলিন নিয়ে রিয়েকশনের কথা বলি, বা স্কিনের মধ্যে যেটা আমরা করি আর কি, স্কিনের যে প্রিক করে টেস্ট করা হয়, এটা মূলত তোমাদের তো নিশ্চয়ই মনে আছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়েকশনটাই দেখা হয়, যেটা ইমিউনোগ্লোবিউলিন ইমিডিয়েটেড রিয়াকশন, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। কেমন? জি। কিন্তু জি পেনিসিলিন স্যার। যদি স্কিন সেন্সিটিভিটি টেস্ট নেগেটিভ হয়, তার মানে আমরা শুধু বুঝে নিতে পারবো যে টাইপ 1 রিয়াকশন সে করবে না। কিন্তু সে যে গ্লোমেরুলোনেফ্রাইটিসে, ওখানে আবার টাইপ 2, 3, 4 আছে না, বিশেষ করে 2 এবং 3, এটি করবে না, এটা তো কেউ গ্যারান্টিড করতে পারলো না। কাজে রিয়াকশন কিন্তু মানে হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বাস্তবে হয় না। এটা কেমন নেচারাল বা স্রষ্টা প্রদত্ত ব্যাপার আর কি। তোমরা যারা প্র্যাকটিস করেছো মনে করো বা ওয়ার্ডে কাজ করো, এই যে অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া হচ্ছে, রুটিনলি কি স্কিন টেস্ট করা হয় যে কোনো অ্যান্টিবায়োটিকে, কি মনে হয়? না স্যার, রুটিনলি তো আসলে প্র্যাকটিস হয় না স্যার। করা হয় না, করা হয় না। কিন্তু করাটার একটা প্র্যাকটিস করা ভালো। অন্ততপক্ষে যে আইজিই মেডিয়েটেড যে হাইপার সেন্সিটিভ রিয়াকশন, সেটা মাইল্ড থেকে তো সিভিয়ার হতে পারে, তাই না? অ্যানাফাইল্যাক্সিসটা তো একটা সিভিয়ার ফর্ম। আর মাইল্ড হলো একটু আর্টিকারিয়া হওয়া, একটু চুলকানি হওয়া। তো কার কপালে কি আছে সেটা তো তারই ব্যাপার। তো সেই জন্য করে নেওয়াই ভালো। কিন্তু আমি বিদেশে প্র্যাকটিস করার সময় যে নার্সিং স্টাফরা ছিল, আমি অবশ্য তাদের থেকে দেখে দেখে নিজে উদ্যোগী হতাম আর কি। ওরা সব সময় বিশেষ করে অ্যান্টিবায়োটিক দিলে ওই একটা স্কিন সেন্সিটিভিটি টেস্ট করেই নিত কমনলি। তো সেই সেফালোস্পোরিন কিংবা পেনিসিলিন সারা পৃথিবীতে আসলে কেমন ইদানিং ম্যারোপেনেম এন্ড আদার এই ইয়েগুলো এসেছে। তো সিপ্রোফ্লক্সাসিন মাঝে মাঝে, না এখন লিনেজোলিড, এই সমস্ত ইদানিং ধরো গত 10 বছরের মেডিকেশন। এর আগে তো বেশিরভাগ পেনিসিলিন, সেফালোস্পোরিন। এটা হলো একটা ব্যাপার। কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার আমার সাথে একটু দ্বিমত আছে। ওরা করেছে কি, ওই রিয়াকশন হবে এই ভয়ে আর কি। হ্যাঁ, যেমন আমরাও তো ভয়ে পড়ে গেলাম না, এখন আমরা আক্রমণের শিকার হচ্ছি। তখন কেউ কেউ তাদেরকে পরামর্শ হয়তো দিয়েছিলেন, কোনো কোনো ডক্টরই হবেন, একটা 500 ml ফ্লুইডের মধ্যে অ্যান্টিবায়োটিকটা পুশ করে দিয়ে মিক্স করে তারপরে একেবারে ড্রিপ করে দিচ্ছে। এই ব্যাপারে তোমাদের কি ধারণা, কি মনে হয়? একটু আকাশ ফ্রি থাকলে বলো না। ড্রিপ বানিয়ে আস্তে আস্তে দিচ্ছি মনে করো 4 ঘন্টা 5 ঘন্টা ধরে, কি হবে? তো সেই ক্ষেত্রে কি ওটা এফিকেসি কি ঠিক থাকবে স্যার? আমাকে প্রশ্ন না করো, তোমার একটু উত্তর বের করো তো দেখি। কি হবে দিতে গিয়ে? এইভাবে দিলে ডাইলিউট হয়ে গেল না, জি পাঁচশো স্যার, ওটা এমএল তো এর সাথে ডাইলুট হয়ে ডাইলিউটেড যাবে। হয়ে গেল।
তাহলে আমার মনে দেখো, তো এফিকাসি কমে যাওয়ার কথা স্যার, সেক্ষেত্রে। অবশ্যই সমস্যা করবে। একটা ওষুধের ইয়ে আছে না, মনে করো অ্যান্টিবায়োটিকের আলোকে যদি বলি, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, ব্যাকটেরিয়াকে ইনহিবিট করার জন্য। জি স্যার। হ্যাঁ, অথবা যেটা ইয়ে করে না, কিল করে যেটা আর কি, কিল করা একটা কিলিং স্যার, একটা অথবা ইনহিবিটর। অতকা ইনহিবিশন করা। লাইসিসিলাইম। হ্যাঁ, তাহলে এই কনসেন্ট্রেশনটা ডাইলুট করে দিলে তো সেরামের, সরি প্লাজমাতে তো আর রিচ করবে না। গ্রাফটা মনে করো, আমি যদি একটু ইশারা করে দেখেন, এরকম উপর দিকে উঠতে হবে না আস্তে আস্তে ব্লাডে, তারপরে ঢেউ হয়ে নিচের দিকে এক পর্যায়ে নেমে যাবে, ড্রাগ যখন ফুরায় যাবে। তো জি এটা স্যার। তো উপরে টাচ করবে না, পিকে যাবে না, তো এটা ওই বেজ লাইনের কাছাকাছি থেকে যাবে, হয়তো একেবারে বিলো বেজ লাইন হয়ে যাবে, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন টাচ নাও করতে পারে। সেজন্য ওইভাবে ডাইলিউট করেও দেওয়া উচিত নয়। তবে যেমন ধরো সেফট্রিয়াক্সন 2 গ্রাম আইডিয়ালি বলা হয় যে ফ্লুইডের সাথে মিশিয়ে স্লো আইভি দেওয়ার জন্য, ডিরেক্ট না দিয়ে। ধরো 100 ml ফ্লুইডের সাথে মোটামুটি 10-15 মিনিটে যেন শেষ হয়ে যায়। তো এইভাবে একটা দেওয়া হলো, কিন্তু তার আগে যে স্কিন সেন্সিটিভিটির কথাটা বললাম সেটা করে নেওয়া ভালো কিন্তু। এটা এটা ঠিক, স্যার এটা এইখানে আমাদের। আহ, বলো। যদি স্যার একটু জানতে চাই স্যার, হুম। মানে স্কিন প্রিক টেস্টের মানে আপনার আলোচনার এক পর্যায়ে যদি স্যার একটু পদ্ধতিটা আমাদেরকে স্যার বলে দিতেন, যে আইডিয়াল প্রসিডিউরটা আসলে কিভাবে করতে হবে, কতটুকু অ্যান্টিবায়োটিক সাথে কতটুকু খুবই ফ্লুইড নিয়ে মিনিমাম স্যার। 0.1 ml দিলে হবে, মানে 0.1 ml হলেও হবে ওই স্কিনে। ইন্ট্রাকিউটেনিয়াস, ইন্ট্রাকিউটেনিয়াস বা ইন্ট্রাডার্মাল, এটা আচ্ছা কিন্তু স্যার। আইএম দেওয়া উচিত হবে না। এটার ব্যাখ্যা হলো, আমরা তো একটা ইমিউনোলজিক রিয়াকশন চাচ্ছি, তো তো স্কিনের যে লেয়ারগুলো আছে, ইমিউনোলজিক সেল কিন্তু ওখানেই থাকে। জি সাবকিউটেনিয়াস তো স্যার। ফ্যাট থাকে, তারপর থাকে মাসল, ওখানে ইমিউন সেল কম থাকে, বরং ইন্ট্রাডার্মাল ওই জায়গায় ইমিউনোলজিক সেলগুলো বেশি থাকে, এর জন্য ইন্ট্রাডার্মাল দিতে হবে। ইন্ট্রাডার্মাল দেওয়ার পরে তোমার ভিডিওটা বোধহয় আমি একবার দেখেছি, তুমি যেটা দেখাতে চেয়েছিলা। তো সেখানে বর্ণনার মধ্যে একটু বোধহয় একটু ভিন্নতা আছে আমার কথার মধ্যে। রিয়াকশনটা দেখতে হয় সাদা, ওই যে ইয়ে করি না আমরা, টিউবারকুলিন টেস্ট করি না, জি। জি স্যার। ওই ইরাইদিমাটা না দেখে বরং ইনডিউরেশনটা দেখা হয় আর কি, তাই না? তো হোয়াট এভার, এটার গ্রেড অফ দ্য ইনডিউরেশন, গ্রেড অফ দ্য ইরাইদিমা, অল আর ফিচার্স অফ দ্য ইনফ্লামেশন, এটা যত বেশি হবে আমরা তত বুঝবো যে এই মেডিকেশন শরীরে তত বেশি ক্ষতি করবে। এই জন্য রিয়াকশন হলে, মানে পজিটিভ হলে, ওখানে আবার 1 2 3 ওরকম টিউবারকুলিন টেস্টের মতো নাই। ওখানে রিয়াকশন হলে ওখানে। আমরা ধারণা করব জি। যে এটা রিয়াকশন হতে পারে। এখন সিদ্ধান্ত নিতে হবে আমার মেডিসিনটা, সেটা পেনিসিলিন হোক, সেটা সেফালোস্পোরিন হোক, কতটুকু ম্যান্ডেটরি, মানে দিতে হবেই এমন কিন্তু ব্যাপার আছে কিছু। মনে করো মেনিনজাইটিস, একে তোমার সামনে মেনিনজাইটিসের রোগী, মেনিনজাইটিসের ফার্স্ট অ্যান্টিবায়োটিক দেওয়াটাই প্রথম কাজ, অ্যাম্বুলেন্স ডাকার পর পর, মানে অ্যাম্বুলেন্স ডাকবে আর অ্যান্টিবায়োটিক দিবে। তো সেফালোস্পোরিন বা সেফট্রিয়াক্সন যেখানে নাই, অ্যাভেলেবল নাই, তাদেরকে তো পেনিসিলিনই দিতে হবে। ইভেন সেফালোস্পোরিনও তো রিয়েকশন করতে পারে, এই যে শুনলা তোমরা। এখন আমি দিব কি না, এখানে একটু জটিল সিদ্ধান্তের ব্যাপার আছে আসলে। যেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মনে করো তারা ইভেন হিস্ট্রিও যদি থাকে, পেনিসিলিনের আগে একটু চুলকানি হয়েছিল, কোনো সময় অ্যানাফাইলেক্সিস হয়নি, কিন্তু একটু চুলকানি হয়েছে, অ্যান্টিহিস্টামিন খেয়ে ঠিক হয়ে গিয়েছে। এখন তো পেনিসিলিন লাইফ সেভিং হয়ে যাবে। তাহলে লাইফ সেভিং একটা সিচুয়েশনে আমার স্কিন টেস্ট তো এখন আর করাই লাগছে না, যেহেতু আমি হিস্ট্রি জানি। আবার যদি বলি, তুমি যে আলাপটা শুরু করেছো যে আমি হিস্ট্রি জানি না কিন্তু স্কিন টেস্টে মাইল্ড একটু সামান্য রিয়াকশন হলো, আমি কি অ্যাভয়েড করব? আইডিয়ালি অ্যাভয়েড করব না। বুঝতে পেরেছো? অ্যাভয়েড করব না, হয়তো আমি ডোজের ব্যাপারে একটু সংযত হব। মানে মিনিমাম, যদি বাচ্চা হয় তো অবশ্যই ওজন দেখেই দেব, বয়স্ক হলেও একটু মানে ছোট ওজনের না বেশি ওজনের দেখে, প্রয়োজনে আমি আচ্ছা। যেমন মেনিনজাইটিসের ডোজটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, অ্যালার্ট হয়ে এরকম একটা কিছু দিব, তাই না? আবার জি। কেউ কেউ হয়তো মনে করেছে যে, কেউ কেউ করেও বটে, অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড দিয়ে তারপর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন, যদিও এগুলো অথেন্টিক বলা হয় না আর কি। তার মানে স্কিন সেন্সিটিভিটি টেস্ট দেখার পরে সিদ্ধান্তটা আমরা এভাবে নিতে পারি। তোমার আর কোনো বিষয়ে স্কিন সেন্সিটিভিটি নিয়ে জানার থাকলে। না স্যার, এতটুকু আলোচনা স্যার বুঝতে পেরেছি। তবে মানে আমার আরেক
আরেকটু স্যার জানার বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে সার্জারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেহেতু স্যার আমাদের দেখা যায় প্রি অপারেটিভ বা পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক তো স্যার খুব কমন দিতেই হবে। হুম, আহ 2 বেলা বা 3 বেলা করে স্যার দেয়া হয়। তো সেক্ষেত্রে স্যার পেনিসিলিনের জন্য যেমন স্কিন প্রিক টেস্ট, এটা হচ্ছে যে করলেই আমরা বুঝে ফেলতে পারতেছি যে এটা রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না। অন্যান্য গ্রুপের ক্ষেত্রেও স্যার যদি নেগেটিভ আসে, যে আমি দেখছি যে এটা আসলে নেগেটিভ এসেছে, তারপরেও এর উপরেও কি স্যার আমার আলাদা করে আরো কোনো প্রিকশন মেনটেন করতে হবে কিনা? কারণ আপনি স্যার একটু আগে বলেছিলেন যে স্কিন প্রিক টেস্ট নেগেটিভ হলে অন্য অন্য যে টাইপ গুলো আছে তার মাধ্যমেও ড্রাগ রিয়াকশন হতে পারে। তো সেক্ষেত্রে কি স্যার আমাদের এখানে আরো এক্সট্রা কোনো সচেতনতা অবলম্বন করা উচিত কিনা স্যার হসপিটাল সেট আপে? অবশ্যই অবশ্যই। শুরুতেই যে আলাপটা করলাম যে মনে করো স্কিন সেন্সিটিভিটি ইন্ডিকেটস টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, হ্যাঁ, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। তাহলে এই টেস্ট নেগেটিভ মানেই তো অন্যগুলো না। এক, তারপরে আরেকটা বলেছি যে অ্যালার্জিক রিয়াকশনই না। অন্যভাবে যদি বলি, হয়তো তোমাদের সেই একাডেমিক ইনফরমেশন যদি মনে থেকে, মাস্ট সেল ডিগ্রানিউলেটর, এরকম একটি জি শব্দ। স্যার। জি মানে স্যার। ড্রাগটা গিয়ে মাস্ট সেলকে ভেঙে দেয়। ওটা তো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন না, সেলকে ব্রেকডাউন করে দিই। কমনলি মনে করো যে ওপিওয়েড যেগুলো, মরফিন অ্যান্ড আদার ওপিওয়েড, এরা কিন্তু করতে পারে। তো এটাকে অন্যভাবে সিডো অ্যালার্জিক রিয়াকশনও বলা হয়। তো তারাও তো রিয়াকশন করতে পারে, তাই না? অ্যালার্জিক রিয়াকশন জি স্যার। করছে না? তো সেই কারণে আসলে যে কোনো ড্রাগ দেওয়ার ক্ষেত্রে আমরা সচেতন হব, বিশেষ করে প্যারেন্টারাল দিলে তো সবসময় সচেতন হব। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবসময় ঘটবে ব্যাপারটা এমন না, কিন্তু রিলাক্টেন্ট না থাকা ভালো। বুঝেছো? বুঝতে পেরেছি স্যার। মানে এক্সেসিভ ডোজ না দেওয়া ভালো। আবার একটা ওষুধ দেওয়ার আগে আমাদের তো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিতে হয় কিন্তু। জি। সকালে একটু আলাপও করলাম না যে আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা নেই না, রোগীর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নেই না, হ্যাঁ। যেমন ধরো রোগী, আমরা পেনিসিলিন দেই, সেফালোস্পোরিন দেই, ইভেন অ্যানাসাইডিও তো রিয়েকশন হয়। অ্যানাসাইড শুধু কমন স্কিন রিয়েকশন, অ্যানাসাইড তো রেনাল ড্যামেজও করে, জি স্যার। অ্যালার্জিক রিয়েকশনের মাধ্যমে করে। অ্যানাসাইডের একটা প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড ইস্যু আছে, কেমন এফারেন্ট আর্টারিওল আছে না, ওখানে সে কাজ করে। তখন সে কনস্ট্রিক্টেড করার কারণে একটা রেনাল ইসকেমিয়ার মতো ব্যাপার তৈরি করতে পারে। কিন্তু ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের একটা কারণ হচ্ছে অ্যানাসাইড, সেটা তো ইমিউনোলজিক রিয়াকশন। বুঝে আসছে? কাজেই সব ড্রাগে কিন্তু ঘটনাগুলো হয়, কিন্তু আল্লাহর শান যে শরীর কম বেশি ম্যানেজ করে নেয় আর কি। সুস্থ জি শরীর স্যার। বিভিন্নভাবে তার মেকানিজম দিয়ে ম্যানেজ করে নেয়, না হলে তো তাত্ত্বিকভাবে যে কোনো মেডিসিন যে কোনো ভাবে একটা শরীরে গন্ডগোল করে ফেলতেই পারে। ঠিক আছে? তো আমরা করব কি, আমরা বাচ্চাদের যেমন সবাই করি, বডি ওয়েট হিসাবে হিসাব করি, এটা যেমন। কিন্তু ওই যে বললাম, হিস্ট্রি নেওয়ার সময় এই ড্রাগে রিয়াকশন হয়েছে কিনা যেমন একটা আমরা জিজ্ঞেস করব, যে বাচ্চা হলে বাচ্চার মাকে এই ড্রাগ মানে তাহলে ওষুধ তাকে চিনাই দিতে হবে কিন্তু। রোগীরা তো চিনবেন না, তাই না? 10 বছর খাওয়ার পরেও রোগীরা বলতে পারেন না যে কি ওষুধ খাচ্ছেন। কাজে এটা জি কিন্তু স্যার। জটিল ব্যাপার। জটিল ব্যাপার বলে আমরা অনেক সময় ইগনোরও করি, আমাদের প্র্যাকটিস ও ব্যস্ততার জন্য ইগনোরও করি, এবং এটার জন্য আমরা কম বেশি সাফার করি। তো উনি যদি বলেন যে হ্যাঁ রিয়াকশন হয়েছিল, তাহলে এখন কি দাঁড়ায়? রিয়াকশনটা আসলে কি হয়েছিল খেয়াল করো। শুধু রিয়াকশনকে মানে অ্যানাফাইল্যাক্সিস বা অ্যালার্জিক বোঝার তো কোনো কারণ নাই, তাই না? কোন ওষুধে হয়েছিল, কি পরিমাণ দেওয়ার পরে হয়েছিল, ইনজেকশন দেওয়ার পরে হয়েছিল না ট্যাবলেট ফর্মে খাওয়ার পরে হয়েছিল, তাই না? আর রিয়াকশন জি। যিনি বললেন আসলে কি ঘটেছিল সেটা স্পেসিফিক জিজ্ঞেস করা দরকার। তো এই, তোমাদেরকে মনে হয় আমরা আসলে ওয়ার্ডে বলি আউটডোরে কাজ করার সময় এই বিস্তারিত বিষয় কি জিজ্ঞেস করি? মনে হয় না না। স্যার, না স্যার, হ্যাঁ, আমরা যে নন নন অ্যালার্জিজ আছে কিনা এটা তো জিজ্ঞেস করি না। এটাও আর তো জিজ্ঞেস রোগীরা করি না। হ্যাঁ হ্যাঁ, বুঝি বলো না, বলো। আমরা রোগীরাও বুঝে না যে এটা, মানে ওদের হেলথ এডুকেশনটা এরকম নাই যে ওরা বুঝবে যে এটা অ্যালার্জিক রিয়াকশন এর অ্যালার্জিক, আগের থেকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাজ বের করা, আমার কাজ বের করা এটা। খুব বেশি আলোচিত আগে না হলেও, বা আগে ওই যে বাংলায় যদি বলি কিল ঘুষি আমাদের দিকে আসতো না দেখে হয়তো আমরা এটা নিয়ে বেশি ভাবি নাই। এখন ভাবনার সময় হয়েছে। বিভিন্নভাবে আমরা ভুল না করলেও তো আক্রান্ত হচ্ছি, তাই না? এখন যদি একটা ভুল করে বসি, তাহলে তো আক্রান্ত হওয়াটা কেমন জানি জাস্টিফাইড হয়ে যাচ্ছে। মানুষ আরো বেশি লজিক খুঁজে পাবে আক্রমণ করার জন্য। ইভেন এই বিশেষ করে পেনিসিলিন বা ড্রাগের এটা না করে বিভিন্ন দেশে মামলাও কিন্তু হয়ে যেতে পারে।
ডাক্তার একেবারে সারা জীবনের মানে অর্জন শেষ হয়ে যেতে পারে, এমনও হতে পারে। তো কাজেই যখন রোগী আসবেন, সচেতনতার জন্য আমাদের ওই অ্যালার্জিক হিস্ট্রিটা ভালো করে নিতে হবে। কেমন? এমনি স্যার সাধারণত বলে, একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। স্যার ওই একটু ব্যাকওয়ার্ডে যাই স্যার, আপনার যে প্রিভিয়াস ডিসকাশন থেকে স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, মানে আমার শিওর শিওর। এক্সপিরিয়েন্স একটা সিনারিও শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলো না। সেটা হচ্ছে মানে আইসিইউ তে ডিউটির টাইমে স্যার একটা পেশেন্ট, তার সেম এরকম ড্রাগ রিয়াকশন হচ্ছিল। তো সে একই সাথে স্যার কুইনোলন এবং হচ্ছে মেরোপেনাম দুটো ড্রাগ পাচ্ছিল। তো হুম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালে যখন হচ্ছে মক্সিফ্লক্সাসিন দিয়ে হচ্ছে মানে স্কিন প্রিক টেস্টটা করা হলো, এবং হচ্ছে মেরোপেনামটা দিয়ে দুপুরে বা রাতে করা হলো। এরকম সম্ভবত হয়েছিল ঘটনাটা, আমার ঠিক মনে পড়ছে না। তো আমার প্রশ্নটা হচ্ছে স্যার, মানে আমি একটা স্কিন প্রিক টেস্ট করার পরে ঠিক কতক্ষণ পরে আরেকটা ড্রাগের জন্য স্কিন প্রিক টেস্ট করতে পারবো? অথবা স্যার আমি কি একই সাথে যেমন রুগীর লেফট লিম্বে বা বাম হাতে যদি আমি একটা ড্রাগ স্কিন প্রিক টেস্ট করি, সেক্ষেত্রে কি আমি ডান হাতে করতে পারবো কিনা, বা কতটুকু গ্যাপ দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে, মানে বোঝার ক্ষেত্রে যে আসলে কোন ড্রাগটার কারণে, যখন মাল্টিপল ড্রাগের উপরে থাকবে, অ্যান্টিবায়োটিকের উপরে থাকবে, মানে কোন ডাক্তার রিয়াকশন করছে সেটার জন্য কতটুকু ডিউরেশন গ্যাপ দেওয়া প্রয়োজন স্যার? না এটা এখানে তো মানে বাই আন্ডারস্ট্যান্ডিং এখানে গ্যাপ দেওয়ার মতো কোনো বিষয় নাই। দুটো সাইডে আলাদা করলেই হবে। মনে করো এই হাতে একটা, ওই হাতে একটা, কারণ মলিকুল তো আলাদা। বডির ইমিউন রিয়াকশন তো লোকালি করছে ওখানে, ওখানে যে ইমিউন সেলগুলো আছে। তাহলে তুমি যদি বাম হাতে একটা মলিকুল দিয়ে করো, ডান হাতে আরেকটা করবে, অসুবিধা হবে না। জি স্যার, আমি এইটাই জানতে বরং চাচ্ছিলাম। বরং আমি আরো আইসিইউ তে আইডিয়াল স্যার। বলি, এটা হয়তো ক্লিনিক্যালি আমরা করি না। যে কোনো স্কিন টেস্ট করার সময় একটা কন্ট্রোল টেস্ট করাটা নিয়ম। কন্ট্রোল, এটা তাত্ত্বিক যদি ধরে নাও, কন্ট্রোলকে দিয়ে মানে যেই ফ্লুইড, মনে করো নর্মাল স্যালাইন, এটা তো রিয়েকশন করার কথা না, তাই না? জি স্যার। তাহলে ডান হাতে যদি তুমি নর্মাল স্যালাইন দাও আর বাম হাতে একটা ড্রাগ দিলে, তখন তুমি আরো ভালো কম্পেয়ার করতে পারবে এটা রিয়াকশন না নাকি অন্য কোনো কিছু। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে নর্মাল স্যালাইনের প্রতি তো রিয়াকশন হওয়ার কথা না, তাহলে এটা ডেফিনেটলি রিয়াকশন তার ইয়ের মধ্যে। আবার এমন আরেকটা অ্যাড করি তোমার এই কথার সাথে, আমরা কিন্তু ইনজেকশন দেই, ইভেন মেডিসিন খাচ্ছি, সেখানে মেডিকেল মলিকুল ছাড়াও তো আরো কেমিক্যাল থাকে, থাকে না? জি স্যার। এই যে বিভিন্ন রকম হাইড্রোক্লোরাইড, এটা সেটা নাম পড়েছো না ওষুধের সাথে? জি স্যার। এই যে তারপরে এক্সিপিয়েন্ট আরো কিছু আছে, বাইন্ডার ফার্মাসিউটিক্যাল মলিকুল থাকে কিন্তু আরো ওখানে। তাহলে তার রিঅ্যাক্টিভিটি কিন্তু ওখানেও হতে পারে, ওখানে হতে পারে। কোন কোন ভ্যাকসিনে ওই এগ কম্পোনেন্ট থাকে, ওই ভ্যাকসিন ইয়ে করার সময়, বানানোর সময়, প্রিপেয়ার করার সময়। তারপরে ওই যে ভ্যাকসিনে যে কাভারগুলো থাকে, ওই সমস্ত কারণে যাদের এগ সেন্সিটিভিটি থাকে তাদের আবার ভ্যাকসিনও দেওয়া যায় না। কাজে কোন ফাঁকে কোনটা দিয়ে রিয়েকশন হয়ে পড়ছে বলা বড় কঠিন। তবে তোমার উত্তরটা এরকমই যে ওখানে আলাদা একসাথে করতে পারো, সমস্যা হবে বলে আমি মনে করি না, এটা কোনো ব্যাখ্যা নাই। আর কোনো জি প্রশ্ন স্যার, থাকলে বলো না। জি স্যার, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। আসসালাম। ডক্টর জিসান বলবে, বলো। না আসলে একটু ইন্টারাপ্ট করলাম স্যার। আসলে আহ, এতক্ষণ পর্যন্ত স্যার আমি যতটুকু আলোচনা হয়েছে স্যার, খুব ক্লিয়ার যে আমরা মোটামুটি ইনজেক্টেবল যে মেডিসিন গুলো আছে ওগুলোকে আমরা স্কিন প্রিক টেস্টের মাধ্যমে যথেষ্ট ভাবে আর কি আগে থেকেই কিছু আইডেন্টিফাই করে নিতে পারি যে এটা কোনো রিয়াকশন করবে কিনা। কিন্তু স্যার মাঝে মাঝে দেখা যায় যে ওরাল যে মেডিসিন গুলো আমাদের খাওয়া হচ্ছে সেখান থেকেও মাঝে মাঝে স্যার যে রিয়াকশনটা হয়। যেমন স্যার God. কিছুদিন আগে ওই যে স্যার নাপা থেকে স্টিফেন জনসন সিনড্রোম অ্যাপিয়ার হলো স্যার একটা মহিলা। তারপরে হ্যাঁ স্যার মানে প্যারাসিটামলের কথা বলছো তো, আমারও তো গত কয়েক মাস আগের অভিজ্ঞতা। হয়তো স্টিভেন জনসন সিনড্রোম হয়নি, কিন্তু তার চুলকানি এরকম হয়েছে। আমি খুব ফ্রাস্ট্রেটেড ফিল করলাম, রোগীরও বললাম যে এখন আপনার জন্য তো জ্বরের ওষুধ আবিষ্কার করা লাগবে। কেমন, খুব জটিল হয়েছে। এটা হতে পারে, এই জন্য বললাম যে কোনো মলিকুল থেকেই হতে পারে। তবে এখানে এই ওরাল ড্রাগের জন্য কোনো বাধ্যবাধকতা নাই যে মানে আমাকে কোনো টেস্ট করতে হবে কি হবে না। যদি আগে থেকে জানা থাকে তখন আমরা কনফিউজড হয়ে যাব যে এই ড্রাগের রিয়াকশন হয়েছে, আমরা প্রেফারেবলি এটা অ্যাভয়েড করব। আর যদি ম্যান্ডেটরি হয় তখন আমরা তো লো ডোজে দিয়ে, এটাকে বলে চ্যালেঞ্জ ডোজ, নাম শুনেছো কি?
চ্যালেঞ্জ ডোজ, মনে করো এমন একটি ঔষধ যেটি আর দুনিয়াতে নাই, এই রোগের জন্য এটাই দেওয়া লাগবে, তখন লো ডোজে করে করে একটু একটু বাড়িয়ে বাড়িয়ে, এটাকে বলে ডিসেন্সিটাইজেশন, আস্তে আস্তে টলারেন্স ডেভেলপ করে আর কি মলিকুলের, তো ওভাবে করা যেতে পারে। তো তুমি যে ওরাল বলেছো, ওরালের ক্ষেত্রেও তাই, লাগলে তো দিতেই হবে প্যারাসিটামল। তা আমি একটু অ্যাডেড কথা বলে ফেললাম মনে হয় ডক্টর জিসান, মানে আমি বলেছি যদি এরকম প্যারাসিটামল হয়, তাকে ওষুধ খাওয়াতে গেলেও বলতে হবে যে ভাই আপনার জ্বর গাটা মুছে দিয়ে তো মানে যাচ্ছে না, ওষুধ তো লাগবেই, আপনাকে একটু আমি হসপিটালে পাঠিয়ে দেই। সেখানে গিয়ে প্যারাসিটামল দিয়ে আস্তে আস্তে করে, যদি খুব বেশি হয় প্যারেন্টারাল প্যারাসিটামল লো ডোজে দিলে, না হলে ট্যাবলেট হিসাবে যদি খাওয়াই, তবু অবজার্ভ করে যেন সাথে সাথে আমরা অ্যাকশন নিতে পারি আর কি, এটা করা যেতে পারে। জিসানের আর কিছু জানার ছিল কি প্যারাসিটামল রিলেটেড বা আদার? হ্যাঁ স্যার, স্যার গত কয়েকদিন আগে স্যার আমাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে একজন পেশেন্ট এসেছিলেন, পোস্ট অপারেটিভ পেশেন্ট। তিনি বলতেছিলেন যে আমার ব্যথার ওষুধে আমার চোখ টোক ফুলে যায়, আমার অ্যালার্জিক রিয়াকশন হয়। তো যে কোন ব্যথার ওষুধে হয় ওইটা তিনি বলতে পারতেছেন না, সম্ভবত স্যার কোনো একটা অ্যানাসিড গ্রুপে কোনো একটা হবে। তারপরে স্যার আমরা মানে চিন্তা করলাম যে কি দেওয়া যেতে পারে, তারপরে স্যার নাবুমেটন চয়েস করা হলো, জাস্ট একদম ইয়া করার জন্য। মানে অ্যাপ্রোচটা আর কি কেমন যেন স্যার সঠিক হলো না মনে হচ্ছে, আর কি এই কারণে আর কি স্যার কোশ্চেনটা আচ্ছা, করা স্যার। এখানে একটু গ্রুপের একটা ব্যাপার বা ক্লাস একটা ইস্যু আছে না, যেমন আমরা অ্যান্টিবায়োটিকে বলেছি যে বিটা ল্যাকটাম গ্রুপ, না? ঠিক একইভাবে অ্যানাসিড গুলোর মধ্যে বিশেষ করে বেশিরভাগই তো তোমার কক্স ওয়ান ইনহিবিটর, না? বা নন স্পেসিফিক কক্স ইনহিবিটর, এই যে ওষুধগুলো, সেখানে ওই যদিও প্রেফারেন্স থাকে ডাইক্লোফেনাক কিংবা ন্যাপ্রক্সেন, এন্ডোমেথাসিন, কিন্তু একটাতে যদি রিয়াকশন হয় আরেকটাতে কিন্তু রিয়াকশনের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমার তো ব্যথার চিকিৎসা দিতেই হবে, তাই না? তো বিপদ তো অন্যরকম, এখন মনে করো যে আমি অ্যানাসিড না দিয়ে ওপিওয়েড দেব, আমরা আছে না ট্রামাডল হাইড্রোক্লোরাইড বা অন্য কিছু, ইভেন ইনজেক্টেবল মরফিন আছে, ট্রামাডল তো ইনজেক্টেবল আছে। কিন্তু আমি তো শুরুতে একটু বললাম এই অপিওয়েড আবার সিডো অ্যালার্জি ক্রিয়েশন করতে পারে। তো কাজেই যার কপালে আছে আসলে বড় কঠিন আর কি, কিন্তু আমরা অ্যালার্ট হবই হচ্ছে ব্যাপার, আমরা প্রয়োজনে মেডিকেলি সুপারভাইজ করে ওই ড্রাগটা দিব, অল্টারনেটিভ তো খুঁজবো। এটার সাথে একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইনভলভমেন্ট থাকে, যিনি হয়তো, তুমি যেটা বলেছো ন্যাবোমেটনের কথা বলেছো, হয়তো যিনি অ্যাডভাইস করেছেন ওনার এক্সপিরিয়েন্সে এরকম অ্যালার্জিক রিয়েকশন হওয়ার সম্ভাবনা উনি দেখেননি কোনোদিন, যদিও ওষুধটা বেশি পুরনো না, লিটারেচারের মধ্যে হয়তো বেশি নাইও বটে, সেজন্য হয়তো ব্যথা কমানোর জন্য একটা বিকল্প দেওয়া হয়েছে এবং রোগীরও কপাল ভালো, হয়তো রিয়েকশন হয়নি। বাট উই নিড টু বি অ্যালার্ট, বুঝেছো? ইয়েস স্যার। আচ্ছা, আর কোনো ইস্যু মাথায় আসে? মেহরাব কিছু বলবে? ডক্টর মুয়াজের কিছু জমেছে প্রশ্ন? স্যার তখন তো আমাদের ক্লিনিক্যাল সাইট নিয়ে আমাদের বিস্তৃত আলোচনা হলো স্যার। ডক্টর মেহরাব একটা কথা বলেছিলেন মাঝখানে, যে পেশেন্ট পার্টিরাও আসলে এই জিনিসগুলি বুঝতে পারেন না স্যার। হ্যাঁ, এখন হেলথ এই এডুকেশন সাইডটা, হ্যাঁ। জায়গাটাতে স্যার আমাদের করণীয় কি হতে পারে, বা পেশেন্টদের কাউন্সিলিং বিষয়টা স্যার কিভাবে আমরা করতে পারি? ও, যেমন আমি যদি একটু ভালো ভালো, একটা হ্যাঁ আরো পয়েন্টে বলো বলি আরো স্যার, বলো, অসুবিধা নাই, হ্যাঁ এই জায়গাটা মানে এটা গুরুত্বপূর্ণ। আমার মাথায় ছিল স্যার। যেমন আমি ফেসবুকে আমাদের একটা মেডিকেল কমিউনিটিতে একজনের এরকম পোস্টের কমেন্টে দেখেছিলাম এই ইস্যুতেই, তো উনি এভাবেই লিখেছিলেন যে উনি একজন পেশেন্টকে ড্রাগ রিয়াকশনের বিষয়েই কোনো কারণে বুঝিয়ে বলেছিলেন। পরের দিন ওই পেশেন্ট মানে যে ওষুধ তাকে দেওয়া হয়েছে, উনি নিজে বুঝতে পেরেছেন যে তার ড্রাগ রিয়াকশন হচ্ছে, এবং উনি সাথে সাথে আবার ওই চিকিৎসকের কাছে এসেছেন। তো তার অপিনিয়নটা এভাবে ছিল যে উনি হয়তো ওনাকে বলেছেন বলেই উনি বুঝতে পেরেছেন, নয়তো হয়তো বুঝতেও হ্যাঁ, পারতো না। বুঝতে তো পারতো না। সেক্ষেত্রে স্যার আসলে আমাদের কাউন্সিলিং প্রসিডিউরটা কিভাবে হতে পারে, বা আমরা এটা নিয়ে স্যার কোনো আমাদের কাজ আছে কিনা আসলে যেটা আমরা করতে পারি? তো খুব কঠিন কাজ এটা, খুব কঠিন। এজন্য মনে করো আমি আমি রোগীকে সেফালোস্পোরিন দেব, সেফট্রিয়াক্সন আমরা দিচ্ছি না, অ্যান্টারি জি স্যার। ফিভার বলে। এখন রুগীকে যদি বোঝায় যে ভাই এটা দেওয়ার পরে এমন কিছু হতে পারে, রুগী তোমাকে হ্যাঁ কনসেন্ট হ্যাঁ দেবে স্যার, না। ওই যে রোগী ভয় পাবে দিতে। মানে সার্জারিরও যদি তুমি ইয়ে করো, কাউন্সেলিং করো, এটা করলে এটা কমপ্লিকেশন হতে পারে। সেজন্য কতগুলো মেথড আছে, বলার স্টাইল আছে, এগুলো রপ্ত করতে হয়।
আমরা সত্য কথা বলবো, আবার এটা বলবো যে ভাই হ্যাঁ এটা হতে পারে, এটা দেখা গিয়েছে দুনিয়াতে, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। বুঝনি? কারণ তোমার তো ওই ড্রাগ দিতেই হবে। আবার বলতে হবে যে যদি হয়েও পড়ে, এত চিন্তা করবে না, আমরা আছি তো, আমরা ডাক্তার নার্স, এত বড় হসপিটাল আছে না, আপনি এটা নিয়ে ভাববেন না। আপনি জিজ্ঞেস করেছেন বলে আপনাকে, আপনার সাথে এটা ব্যাপারটা আলাপ করলাম। এখন জিজ্ঞেস করবেন কিন্তু এই সামনের, তাই না? একটা ইঞ্জেকশন দিতে গেলে, বিশেষ করে কোনো দামি ইঞ্জেকশনের প্রসঙ্গ যখন আসবে, তখন কিন্তু জিজ্ঞেস করবেন না যে এত ভালো দামি ইঞ্জেকশন দিচ্ছেন ডক্টর, এটা কোনো রিয়েকশন হবে নাকি? মনের জি ভিতরে স্যার। কিন্তু এটা ঢুকে গিয়েছে গত কয়েকদিনে মানুষের ঘটনার জি কারণে। স্যার। তো তখন আমাকে উত্তর দিতে হবে না যে রিয়েকশন তো হতেই পারে, তবে আজকের আলোচনার বেনিফিটটা হলো আমাদের পসিবিলিটি গুলো আমরা বুঝে নিলাম, সম্ভাবনা খুবই কম। এটাই ঠিক। আমরা ধরো কত দশক প্র্যাকটিস করলাম না, কয়টা রিয়েকশনের রোগী দেখলাম। সেফট্রিয়াক্সন তো আমি যদিও আউটডোর থেকে দিয়েছি, ইনডোরেও দিয়েছি, তুলনামূলকভাবে আমার প্রেসক্রিপশন রেট হয়তো কম, আমি তো একটাও রিয়েকশন চোখে পড়লো না, জানলাম না। অথচ অ্যানেস্থেশিয়ার বা অন্যান্য যারা প্র্যাকটিস করছেন সার্জারিতে, তাদের হয়তো সেই অভিজ্ঞতা তোমাদের মেডিকেল কলেজ হসপিটালেও হয়েছে রিয়েকশন। তবে আউটডোরও মাঝে মাঝে হতে শুনেছি, আমার এতে পড়েনি। কাজে এটা খুব একেবারে কমন বলা যায় না, কিন্তু ঘটনাটা তো বিপজ্জনক, তাই না? 1,000 জনে যদি একজনেরও হয়, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। বুঝতে পেরেছো? জি স্যার। আবার আবার আরেকটা ব্যাপার হলো যেটা রিস্কি, আমি একটু বলি, হয়তো কথা কিছু বাদ পড়ে গেলে আমি একটু সামারি করে পরে স্ক্রিন শেয়ার করে একটু দেখানোর চেষ্টা করব, পরে তোমরা আলাপ করতে পারো। এই যে অ্যালার্জি হবে মনে করে, যেমন ব্লাড ট্রান্সফিউশনেরও আগে, ব্লাডের আগে একটা স্টেরয়েড দিয়ে দেওয়া, অ্যান্টিহিস্টামিন দিয়ে দেওয়া, এই অভ্যাসটুকু আছে না আমাদের? আছে। হুম, হুম। এবং জি। এই যে ড্রাগ সেন্সিটিভ, আমার নামটা নাই বলি, আমারই রোগী বা আরেক কলিগও দেখছিলেন, আয়রন ট্রিটমেন্ট দেওয়ার কারণে একটু ড্রাগ হিস্ট্রি ছিল রিয়াকশনের জন্য। তো তাকে আবার স্টেরয়েড এবং অন্যান্য কাভারেজে দিতে দেওয়া হয়েছে। এখন এই যে সিদ্ধান্তে আমরা আসলাম স্টেরয়েড দেওয়ার জন্য, কারণ ওনার আয়রন দেওয়াটা খুব জরুরি ছিল বলে এই বুদ্ধি করে কোনো রকম করা হয়েছে, কিন্তু এরপরেও তো পেশেন্ট আন্ডার মনিটরিং, ওনার হিমোডাইনামিক্স কেমন এটা তো পাহারা দিয়ে দিয়ে দেখার কথা। জ্বর আসছে কিনা, জ্বর তো আসবে না, স্টেরয়েড দিয়ে দিয়েছো, চুলকানি তো হবে না। কিন্তু অ্যালার্জিক রিয়েকশন মানে কি আসলে জ্বর আসা? অ্যালার্জিক রিয়েকশন মানে কি শুধুমাত্র চুলকানি? অ্যানাফাইলেক্সিস হলে তো ভিতরে ভিতরে প্রেশার কমে যাবে, ব্রঙ্কোস্পাজম হবে। বুঝতেছো? এই মেডিকেশন জি তো স্যার। সেগুলো ট্যাকেল করতে নাও পারে। সেজন্য ওই অ্যালার্জিক রিয়েকশনকে মাস্ক করার জন্য প্রথমত, বা আমরা যদি স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন কাভার দিয়ে রাখি, তাহলে আরো আরো বড় ঘটনা কিন্তু হিডেন থেকে যাবে। হ্যাঁ। জি স্যার, আমি এই- এরকম জি একটা স্যার। এক্সপিরিয়েন্স ছিল স্যার। পেশেন্ট শ্বাসকষ্ট, অবস্থা খারাপ হয়ে গেছিল ব্রঙ্কোস্পাজম হয়ে। মানে উনি ব্লাড ট্রান্সফিউশন পেয়েছে পোস্ট অপারেটিভে, এরপরে তার হচ্ছে স্যার এই ড্রাগ রিয়াকশন হয়েছে। মানে হ্যাঁ ওটা হ্যাঁ, ব্লাড রিয়াকশনের সাথে স্যার কনফিউজড হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে স্যার। কিন্তু স্টেরয়েড দেওয়া হয়েছিল ব্লাড দেওয়ার আগে। স্যার এটা ঠিক বলতে পারবো না, এই ধরনের অনেক, দিয়ে নেওয়া হয় স্যার, অবশ্যই না দিয়ে নেওয়া অনেক হয়েছিল সময়, স্যার। অনেক সময় হয় সেটা। তোমার যে যে গল্প বলছো সেখানে হয়তো ব্লাডের জন্য রিয়েকশন ইউজুয়ালি হয়েছে, প্র্যাকটিসে অথবা স্যার তো সবসময় দিয়ে নেওয়া হয় অ্যান্টিহিস্টামিন আর স্টেরয়েডটা, আমাদের এই কমন যে তো এই এটা। যে এই কথাটুকুই বলছি, ইট ইজ নট গুড প্র্যাকটিস। এটি হলো যে তুমি চুপ থাকার জন্য মনে হচ্ছে আমি আগে ভাগে দিয়ে একটা প্রোটেকশন দিয়ে রাখলাম, ওইদিকে ব্লাড চলতে থাকবে, আমি আবার অন্য কাজ করব। ইট ইজ নট আইডিয়াল। এটা যারা ট্রান্সফিউশন মেডিসিনের কলিগরা আছেন তারা খুব শক্তভাবে এটা ডিসকারেজও করেছেন, আমিও একমত এটার সাথে। আল্লাহ না করুক যদি রিয়াকশন হয়, আমি ট্যাকল করব। মনে করো ব্লাডই দিলা, ব্লাড অল্প অল্প দিতে হবে না, জি তারপরে স্যার। দেখলা 10 মিনিট 15 অনেকে মিনিট স্যার ব্লাড দেওয়ার আগেও দেয়, আবার যদি ব্লাড দিয়ে রিয়াকশন হয় তারপরেও দেয়। আমি না এমন না, স্টুডেন্ট পেয়েছি রিয়াকশন যার হলে তো, আগের। রিয়াকশন হলে তো তুমি ট্যাকেল করবে অ্যাকর্ডিং টু রুলস। এটা প্রোটোকল আছে তো, এটা তোমাদের তো পড়ানোর সময় এটা আছে। আমি তো এটা ডিসকাস করতাম ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন স্টেপ ওয়াইজ কিভাবে জি স্যার, আমার তো হ্যান্ডেল নতুন করতে ক্লাসগুলো হবে। আপনার স্যার মনে। তো সেটা যেমন আছে, কিন্তু আগে ভাগে দিয়ে দেওয়ার কোনো কথা নাই তো। বুঝতে এটাই পেরেছো? প্র্যাকটিস এখন সব জায়গায় স্যার, তবে এটাই প্র্যাকটিস। তবে আগে ভাগে দেওয়ার সিদ্ধান্ত, মানে তুমি আমি প্রাইমারি ফিজিশিয়ান এরা না নিয়ে একজন স্পেশালিস্ট, খুব সিনিয়র মোস্ট যারা, তারা প্রথমে ডিসিশন দিবেন যে এই ড্রাগটার রিয়েকশন হলেও আমাকে দিতে হবেই, এটার আর কোনো বিকল্প নাই। বুঝেছো? এখন ওটি দেওয়ার সময় তুমি কাভার করে, কাভারেজ দিয়ে, এটা দিয়ে, সেটা বিয়ন্ড দ্য বুক বা আমাদের আওতার বাইরে, কিন্তু কমন প্র্যাকটিস এটা ভালো নয়, এইভাবে করা উচিত নয়।
এটা আরো অনেক রিয়াকশন হিডেন থেকে যাবে। তখন আমি আইডেন্টিফাই করতে পারবো না আসলে ভিতরে কি কি ঘটে গেল, হঠাৎ করে ঘটে যাবে, বাইরে থেকে বোঝাও যাবে না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আবার আরেকটা কথায় ফেরত যাই, যেটা বললাম মাঝখানে, যে হিস্ট্রি নেওয়ার একটা গল্প বললাম তাই না? তো সেখানে আরেকটা কথা বলি যে এই হিস্ট্রি মধ্যে কোনো রোগীর হয়তো ড্রাগে রিয়েকশন ঘটেনি, কিন্তু যে কোনো ড্রাগে উনি ভালনারেবল কিনা এটা বোঝার উপায় কি হতে পারে? মনে করো যার ব্লাড রিয়েকশন হয়েছে তার ড্রাগ রিয়েকশন হওয়ার সম্ভাবনা আছে। আগের যদি কোনো ব্লাড রিয়েকশনের গল্প থাকে, উনি হয়তো ড্রাগ রিয়েকশনের গল্প বলেন নাই। বুঝেছো? আবার ওনার একটা ড্রাগে রিয়েকশন হয়েছে, আজকে আমি আরেকটা ড্রাগ দিব, সেটার কিন্তু রিয়েকশন হওয়ার সম্ভাবনা আছে। কথাটা বুঝে নিচ্ছ তো? আমি ব্যালেন্স করে করে বলতেছি, পুরোনো মানে জি স্যার। গল্প এবং আজকের গল্প এভাবে বোঝা হয়। তারপরে যিনি আগে অনেকগুলো ওষুধ নিয়েছেন, বিভিন্ন রকমের মেডিসিন নিচ্ছেন, কোনোদিন তার রিয়েকশন হয়নি, উনিও ভালনারেবল। ওনার আজকে একটা নতুন ওষুধ দিবে, দেখবে যে ক্রস রিয়েক্টিভ হয়ে আজকে রিয়েকশন ঘটে গেছে। আর একটু সহজ করেই বলি, কিডনি যেদের হয় না, ট্রান্সপ্লান্টেশন হয়, তো তোমরা জানো যে কিডনি যাদের সিকেডি হয়ে গিয়েছে তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে ডিসকারেজ করা হয়। এটা জানি তো নিশ্চয়ই সবাই, না? মানে আয়রন, সরি, যদি আয়রনের অভাব থাকলে আয়রন কাভার দিয়ে আমরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কি ওষুধ দেই? ইরিথ্রোপয়েটিন দেই, তাই না? স্টিমুলেটর ড্রাগ দেই। কিন্তু জি স্যার। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, ব্লাড দেওয়ার জন্য ডিসকারেজ করা হয়। কেন করা হয়? যত ব্লাড দেওয়া হয় ব্লাডের এগেনস্টে অ্যান্টিবডি তো জমা হয়েই থাকে। যেদিনই কিডনি দেওয়া হবে সেদিন কিডনির এগেনস্টে ওই অ্যান্টিবডি রিয়াকশন করা শুরু করবে, তখন হয়ে যায় হাইপার অ্যাকিউট রিজেকশন। এটা বলার অর্থ হলো, যেই রোগী বিভিন্ন রকমের ওষুধ নেন, নিতে হয় আর কি, তার আল্লাহ রকমের অসুস্থতা আছে, অ্যান্টিবায়োটিক নেন, অন্যান্য মেডিসিন নেন, তার জন্য কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে ওয়ার্ডে সবখানে, যে আরেকটা নতুন ওষুধ দিলে তার রিয়াকশন হতে পারে। এটা একটা ব্যাকগ্রাউন্ড মনে রাখা দরকার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্কিন টেস্ট ছাড়া কি আর কোনো টেস্ট করার দরকার আছে? অ্যালার্জি রিয়েকশন হবে কি হবে না? আছে দরকার, আমাদের নাগালের খুব ভেতরে নাই কিন্তু। আচ্ছা, এই যে অ্যালার্জিটা হয় বা যে কোনো রিয়েকশন হয়, আমরা বলি না কপালের কারণে হয়েছে। স্রষ্টা তো এক একটা শরীর এক একভাবে বানিয়ে দিয়েছেন, কোনটা কিভাবে কার প্রতি রিয়াকশন করবে এটা তো কেউ জানে না। তাই তো এই ঘটনা ঘটছে। তো সেজন্য আমরা হয়তো ভালনারেবিলিটি বুঝে নিতে পারি। যার অ্যাজমা আছে আগে থেকে, অ্যাজমা তো একটা অ্যালার্জিক ডিজিজ। যার মনে করো অটোইমিউন ডিজিজ আছে, কানেকটিভ টিস্যু ডিজিজ, এই যে উনি অটোইমিউন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বড় হচ্ছেন, কাজেই তার জন্য ব্লাড রিয়াকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি, তারও ড্রাগ রিয়েকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি। কিন্তু কারো কারো আছে কোনো কিছুই নাই, কোনো ক্লু নাই, এরপরও তো হতে পারে। যেমন আমরা শুনেছি না, ইডিওসিনক্রেটিক রিয়েকশন, আনপ্রেডিক্টেবল, তুমি প্রেডিক্ট করতে পারো না যে রিয়েকশন হয়ে গেল, এমনও হতে পারে। হয়তো তাদের কারণটা হচ্ছে তাদের জেনেটিক মেকআপটা এরকম, জিনের ভেতরে। বুঝে আসছে এবার? তো এই জিন মানে মানুষের ভাষায় কি বলা যেতে পারে? আমি তো মনে করি কপাল। জিনের বাংলা হলো কপাল। কি বলো তোমরা? কিছুটা একমত আমার এই কথার সাথে? জি নন স্যার, কাইন্ড মডিফাইবল। অফ। মানে কপালে যা আছে তাই হবে, তার মানে আমার জিনে যা আছে তাই হবে। তো জিনের ডিএনএ আছে, তারপরে কি জানি HLA আছে না, HLA-B, এরকম আছে না? জি বি স্যার, এই টোয়েন্টি ছিল। সেভেন তো একটু শুনেছই। তো এগুলো তো ডিএনএ স্ট্রাকচারের ব্যাপার। এখানেও একটা ভালনারেবিলিটি থাকে, এগুলো টেস্ট করতে গেলে এটাকে বলে ফার্মাকোজেনেটিক্স। তোমরা ক্লোপিডোগ্রেলের টেস্টের নাম শুনেছো? ইদানিং বাংলাদেশে হয়, কার্ডিয়াক পেশেন্টকে ক্লোপিডোগ্রেল দেওয়ার সময় একটু কনভেনিয়েন্ট থাকলে আর কি, হ্যাঁ, ওই ফার্মাকোজেনেটিক টেস্ট করে খেতে বলা হয়, এবং এভাবে খেলে ভালো। হ্যাঁ, ওখানে এনজাইম ডিফেক্ট আছে কি না এটা বোঝার জন্য। ঠিক একইভাবে প্রত্যেকটা ড্রাগ শরীরে কিভাবে কাজ করবে ওটা কিন্তু জেনেটিক মেকআপের উপর ডিপেন্ড করে। আমরা হয়তো অত করি না, কিন্তু কিছু কিছু ড্রাগের এইভাবে জেনেটিক টেস্ট করা হয়। যারা একটু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি রিচ, হ্যাঁ, ওই ডক্টর ভাবে ডিল করলে এটা করা যায়। কিন্তু আমরা তো বাস্তবে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এগুলো আনতে পারি না, না হলে এই ছেলে দিয়ে টেস্ট করার সুযোগ আছে। আবার কথা হলো, যাদের এই জিন থাকলেই যে রিয়াকশন ঘটবেই এটাও কিন্তু শতভাগ সত্য নয়।
বুঝেছো? এটা কিন্তু জেনেটিক্সের ফর্মুলা। একজন মানুষের জিনে ডিফেক্ট থাকতে পারে, কিন্তু তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তো নাও হতে পারে। এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনকে বলে পেনিট্রেন্স। তোমাদের হয়তো পুরোনো কথা একটু মনে করিয়ে দিলাম আর কি। পেনিট্রেন্স ফিনোটিপিক্যাল এক্সপ্রেশন নাও হতে পারে। কাজে জিন টেস্ট করলেই হবে না আসলে। তবে এইরকম মনে করো, ধরো যারা দেশের রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, ওনাদের যদি কোনো একটা ওষুধপত্র দেওয়া লাগে এইভাবে করে নিশ্চয়ই হয়তো দেয়, তাই না? প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কোভিডের সময় যে মেডিসিন বরাদ্দ করা হয়েছিল, তোমার আমার জন্য কি ওই মেডিসিন দেওয়া সম্ভব? আমেরিকান পিপলদের যে মনোক্লোনাল অ্যান্টিবডি তখন দেওয়া হয়েছিল, আমার এক ডক্টর সিনিয়র কলিগও নিয়েছেন আমার মনে আছে, সেই মনোক্লোনাল অ্যান্টিবডি বাংলাদেশে দেওয়া সম্ভব ছিল? তো সবকিছু করা হয় না আর কি। হ্যাঁ, তবে টেস্ট আছে। তবে আমাদের প্রথম কাজ হিস্ট্রি নেওয়া, এই হচ্ছে ব্যাপার। এটাই মেসেজ সবার জন্য। হ্যাঁ, তো এখন আমি শেষের দিকে এসে যদি বলি, ইমিউনোগ্লোবিউলিন দেই না আমরা, এটাও তো একটা প্রোটিন। প্রোটিন না? আইজিজি। জি স্যার। ডক্টর রমেশ জয়েন করেছে বোধহয় একটু পরে। হ্যাঁ, তো ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন এটাকে রিয়েকশন করে? করে, করতে পারে তো। এখন এটার জন্য কি আমরা স্কিন টেস্ট করবো কিনা আগে ভাগে? এখন তো আমরা ঘাবড়াই গেছি, কি বলো হ্যাঁ মোয়াজ? আমরা ঘাবড়াই গেলাম না? যেগুলো মনে হয় যেন টেস্ট করলে, মানে ওষুধ দিলে প্যারেন্টারাল রুটে রিয়েকশন হয় বলে আমরা জানি, তাহলে কি আমরা সবারই স্কিন টেস্ট করতে থাকবো? করলে হয়তো ক্ষতি নাই, কিন্তু স্কিন টেস্টও ফলস পজিটিভ হতে পারে, ফলস নেগেটিভও হতে পারে। দুটাই সম্ভব বিভিন্ন কারণে। তো এখন হলো ইন্টারন্যাশনাল যারা অথর আছে, হ্যাঁ, যারা অভিজ্ঞ ক্লিনিক্যাল ডিসিশন মেক করেন, তারা বলেন যে আয়রন দেওয়ার জন্য আয়রনের স্কিন টেস্ট করার দরকার নাই। কেমন? তারপরে ইমিউনোগ্লোবিউলিন দেওয়ার জন্য ওই স্কিন টেস্ট, মানে যেটা আমরা বললাম আইজিই মেডিয়েটেড যে রিঅ্যাক্টিভিটি, সেই টেস্ট করার দরকার নাই। তাহলে ঘটনা যদি ঘটে যায় আমরা ম্যানেজ করব এক। তবে এই জাতীয় ওষুধগুলো আমরা খুব স্লোলি মনিটর করে করে দেবো। এই হচ্ছে আমাদের মানে হোল সামারি আর কি। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন তোমাদের মাথায় আসে? বলো দেখি। স্যার একটু মানে প্র্যাকটিক্যাল জায়গা থেকে একটা জিনিস স্যার আমার জানতে চাইবো, সেটা হচ্ছে হ্যাঁ, আইভি ড্রাগ গুলো যখন স্যার আমরা দিচ্ছি আর কি, বিশেষ করে অ্যান্টিবায়োটিক গুলো, আমরা স্কিন টেস্ট করেও কনফার্ম হলাম, তারপরে এক্সট্রা প্রিকশনের জন্য স্যার যেটা আপনি বললেন যে ধীরে ধীরে দেওয়া, ওভার 10 to 15 মিনিটস। তো হ্যাঁ, ওষুধগুলো মেডিসিন গুলো যখন আসলে নার্সরাই তো দিয়ে থাকেন, তো ওনারা দেখা যায় আসলে ওনাদের সম্ভবত একটু ধৈর্যের কমতি থাকে বলে ওনারাও 10-15 মিনিট সময় নিয়ে হয়তো দিতে পারেন না। তো সেক্ষেত্রে এটাকে কি আমরা স্যার 100 ml নর্মাল স্যালাইনের সাথে মিক্স করে মাইক্রোবুলেট সেটে দেয়া যায় কিনা স্যার, মানে এটা জাস্ট জানতে চাও স্যার না, এক্ষেত্রে। কেন দেওয়া যাবে না? আমরা একটা স্পেসিফিক টাইম যদি সেট করতে পারি, যেমন মনে করো যে পাম্প আছে না, পাম্প একটু পয়সা থাকলে, কথার কথা, বা আইসিইউ সেট আপে ইনজেকশনের ওই যে জি স্যার। ইনফিউশন পাম্প দিয়ে দেই না, জি স্যার। পাম্প দিয়ে তো হিসাব করা যায় যে আমি কত রেটে ইনফিউশনটা যাবে, তাহলে আমার কত এমএল আছে, সেটা পাম্পে আমরা হিসাব করে দিয়ে দেবো। তখন তো কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না এটা যে কি রেটে যাচ্ছে না যাচ্ছে, বা ডিরেক্ট পুশ করার সময় না দাঁড়িয়ে, ধীরে 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 দিতে হবে। এটা আসলে টাইম ইফেক্টিভ হয় না এই ব্যস্ত কাজের সময় আর কি। কেমন? তো সেই ক্ষেত্রে ওই যে বিকল্প হলো ড্রিপ বানিয়ে দেওয়া। যেমন এই যে বললাম সেফট্রিয়াক্সন, স্পেশালি যখন 2 গ্রাম দেওয়া হয়, বিএনএফ চিনো তো নিশ্চয় না? ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, জি স্যার। ওখানে পড়লে জি। দেখবে। এটা খুব অথেন্টিক রেফারেন্স বুক। ওখানে বলা হয়েছে যে ড্রিপ বানিয়ে তারপরে দেওয়া, এবং বাজারে যে প্রিপারেশন পাওয়া যায় ওখানে অলমোস্ট ওই ফ্লুইডটাও থাকে। বুঝতে পেরেছো? তার মানে একটু সিম্পলি শেখা যায়, যে সমস্ত প্যারেন্টারাল প্রিপারেশনের সাথে এক্সট্রা ফ্লুইড দেওয়া থাকে, বুঝতে হবে যে এগুলো খুব স্লোলি দিতে হবে। এটা শুধু অ্যানাফাইল্যাক্সিসের জন্য না, অনেক সময় র্যাপিড মেডিকেশন শরীরের ভেতরে গেলে ভিন্ন ধরনের সমস্যাও তো করতে পারে, তাই না? ভেইনের মধ্যে ইরিটেশনও করতে পারে, থ্রম্বোফ্লেবাইটিসও করতে পারে বিভিন্ন কারণে। তো তোমার আইডিয়াটা ঠিক, মানে তবে 500 ml 1 লিটার ফ্লুইড এরকম নয় আর কি। ঠিক আছে? একটু ডাইলিউট করে দেওয়াটা দেওয়া জি স্যার। যেতে পারে। তবে তার আগে আমি স্কিন টেস্ট একটা করেই নিলাম, অসুবিধা কি? স্কিন টেস্ট যদি নেগেটিভ হয় কিছুটা তো আমি রিল্যাক্স থাকতে পারি যে এটার
রিয়েকশনের সম্ভাবনা বেশি থাকে না। কেমন? তো তোমাদের মাথায় আর কিছু ঘুরলে হঠাৎ করে বলিও, আমি জাস্ট এই একটা স্ক্রিপ্ট রেডি করেছি, তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আলাপ করে ফেলেছি, জাস্ট একটা চোখের আই ইমপ্রেশন দেওয়ার জন্য। কেমন? অ্যাডভার্স এই যে ড্রাগ রিয়েকশন, এই যে ABCDEF দিয়ে একটি নিউমোনিক বানিয়েছে আর কি। বিভিন্ন রকমের হয়, অনেক দিন ওষুধ দিতে দিতেও ড্রাগের অ্যাডভার্স অ্যাক্টিভিটি, অ্যাডভার্স রিয়াকশন অথবা অ্যাডভার্স অ্যাকশন ডাজন্ট মিন অ্যালার্জিক রিয়াকশন, এই হচ্ছে কথা। বিভিন্ন ভাবে ওষুধ জমে 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 হতে পারে অ্যাকোমোলেটেড, হ্যাঁ, টেরাটোজেনিক ইফেক্ট, এটা তো আর অ্যালার্জিক রিয়াকশন না। কেমন? তারপরে টাইপ 1 টাইপ 2 রিয়াকশন বলে, এই টাইপ 2টাই হচ্ছে আসলে ইডিওসিনক্রেটিক রিয়াকশন, ওটার সাথে একটা জেনেটিক, এই যে জেনেটিক মানে ভালনারেবিলিটির ব্যাপার থাকে আর কি। যাই হোক, আমি খুবই র্যাপিডলি চলে যাই। এই ড্রাগ হাইপার সেন্সিটিভিটি, এই যে বললাম, একটু লাল করে দেখতে পাচ্ছ কি না ডক্টর মোয়াজ, আমি মার্ক করেছি। এই যে জি দেখো, স্যার, দেখা যাচ্ছে। টাইপ 1 রিয়াকশন তো কমনলি পেনিসিলিন করছে, আমরা বলছি। কেমন? এই যে সেফালোস্পোরিনও করছে মনে করো, পেনিসিলিন টাইপ 2ও করে। কেমন? জি স্যার। পেনিসিলিন দেখো টাইপ 3ও করে, টাইপ 3। কাজেই টাইপ 4-এ পেনিসিলিনের হয়তো কমনলি করে না। কিন্তু একটা ড্রাগ তাত্ত্বিকভাবে হলেও আমাদের বুঝে নিতে হবে যে সব ধরনের রিয়াকশন করতে পারে, তাই না? অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার আলাদা আলাদা এক্সাম্পল করতে পারে, হ্যাঁ। তো স্ট্র্যাটেজিস টু মিনিমাইজ ড্রাগ হাইপার সেন্সিটিভিটি, এটাই তো আমাদের আসলে আজকে মূল শিখার ব্যাপার, তাই না? তা একটু রিক্যাপিচুলেট করে শুধু হাইলাইট করি, টেক এ ডিটেইল ড্রাগ অ্যালার্জি হিস্ট্রি, এটা হচ্ছে ব্যাপার। তারপরে হলো ওই যে রোগীর কথা থেকে ওই যে ট্রু অ্যালার্জি কিনা এটা ভালো করে বুঝে নেওয়া লাগবে। রি এক্সপোজার আমরা অ্যাভয়েড করব, আগে যদি হিস্ট্রি নেওয়া থাকে যে বিশেষ করে বড় বড় ঘটনা ঘটেছে, ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো। ছোটখাটো চুলকানি অবস্থা ভেদে দিলে, যদি ড্রাগ বিকল্প না থাকে অসুবিধা নাই, কিন্তু বড় ঘটনা মনে করো যে এই যে হয়েছে, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, তারপরে স্টিভেন জনসন সিনড্রোম, এগুলো আর কি। ক্রস রিয়েক্টিভিটি, বিশেষ করে পেনিসিলিনে যার রিয়েকশন হয় তার সেফালোস্পোরিনে হবে বলে আমরা কিন্তু ধারণা করেই নিব। কাজে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, সেক্ষেত্রে অন্য কোনো মলিকুল দিয়ে ট্রিট করতে পারলে সেটা করলাম, হ্যাঁ। আর এটা তো ডিসিশন মেকিং, দরকার না হলে ওষুধ দিব না। আর ডোজ ব্যাপারটা অ্যালার্ট থাকবো, মানে আননেসেসারি হাই ডোজ আমরা দিব না। আর হাই রিস্ক পেশেন্ট, এই যে এই জায়গাটা আমার আগ্রহটা বেশি, তোমাদের বলেছি, আবারও একটু করে দেখাই যে প্রিভিয়াস অ্যালার্জির হিস্ট্রি নেওয়া, মাল্টিপল ড্রাগ অ্যালার্জি আছে এমন গল্প আছে কিনা, এবং দেখা গিয়েছে এইচআইভি যারা থাকে তাদের এই ড্রাগ রিয়েকশন হওয়ার চান্স বাড়ে। অটোইমিউন ডিজিজ যদি থাকে, ইভেন অ্যাজমা থাকলেও, আর জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে, হ্যাঁ, ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু মাল্টিপল মেডিকেশন, আমি বোধহয় আলাপ করেই ফেলেছি, হ্যাঁ। এক, আর ওই যে টেস্টের নাম বললাম না, এইচএলএ রিলেটেড কিছু টেস্ট প্রয়োজনে, এইরকম যারা ভালনারেবল চিন্তা করে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে করা যেতে পারে। যেমন মনে করো অ্যাবাকাভির, এটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা যদি দিতেই হয় সেই ক্ষেত্রে হয়তো এরকম টেস্ট করে দেওয়া যেতে পারে, হ্যাঁ। কোন রোগীর কার্বামাজেপিন দিতেই হচ্ছে, অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ, তাই না? এবং মেনি মেনি এশিয়ান পিপলের স্টাডি আছে, এখানে এটা দেখা গিয়েছে, এই ছেলে বিটোস, এই ছেলে B15.02, এটা কতগুলো সাব টাইপ আর কি। অ্যালোপিরোনাল হয়তো আজকাল দেওয়া হয় না, কেমন, কিন্তু ফ্যাবুজস্টেট দেওয়া হয়। তো এরকম কয়েকটা এক্সাম্পল দেখালো। ডিসেন্সিটাইজেশন প্রয়োজনে করে, তোমরা কি এতে পড়েছো ডিসেন্সিটাইজেশন টিউবারকুলোসিস ড্রাগের ব্যাপারে? যদি এনটিটিভি 4টা বা 5টা যেটাই হোক না কেন রিয়াকশন করে, পরবর্তীতে করণীয় কি? এটা তো তোমাদের পরীক্ষার সময় পড়া হয় আসলে, ডক্টর আকাশের মনে আছে নাকি? সব বন্ধ করে লো ডোজ করে আস্তে আস্তে দিতে হয়, এইটার নামই ডিসেন্সিটাইজেশন অথবা ডিটক্সিফিকেশন, মানে স্টেপ আপ করা ধীরে ধীরে। অন্যভাবে ডাকনাম যদি বলি, চ্যালেঞ্জ ডোজ দেওয়া, চ্যালেঞ্জ ডোজ যদি এসেনশিয়াল হয়। যেমন ওরা বলেছে নিউরোসিফিলিসের ট্রিটমেন্টই হলো পেনিসিলিন, তো তুমি আর বিকল্প দিলে তো হবে না। আচ্ছা, আর পরামর্শ যেটা বলেছো, রুগীদেরকে পরামর্শ, যেমন ডক্টর মোয়াজ বললে না যে রুগীদের বোঝানোর একটা ব্যাপার, আমরা বোঝানোর চেষ্টা করব, ভাই ওষুধ, যে কোনো ওষুধে তো রিয়েকশন হতেই পারে, এটা ঘটে যাওয়ার পরে তো অবশ্যই বলবো, আগেও প্রয়োজনে কিছু ড্রাগ রিলেটেড অ্যান্টিবায়োটিক
যে আপনার এই অ্যান্টিবায়োটিক গুলো আমরা দিচ্ছি, তো অনেক ঘটনা তো আপনারা আজকাল কিছুদিন কয়েক সপ্তাহ অন্তত পক্ষে বলা দরকার যে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না, আমরা আছি, চিন্তা করবেন না। হ্যাঁ, এটা কপালে যা আছে তাই হবে, চিকিৎসা তো করতেই হবে, এরকম করে আসলে কনভিন্স করে ফেলতে হবে আর কি রুগীরা প্রশ্ন করলে। আচ্ছা, তারপরে রুগীরা একটা যদি অ্যালার্জি কার্ড ক্যারি করে, আমরা যেমন এডিসন ডিজিজে কার্ড রাখতে বলি, ইভেন এপিলেপসি রুগীও কার্ড রাখতে পারে, তাই না? তো কাজে যাদের অ্যানাফাইলেক্সিস হয়, পিনাট অ্যালার্জি শুনেছো না? কেউ একজন কি কথা বলতে পারছো না আমার সাথে মাইক অন করে? জি এনিওয়ান? স্যার। একটু একটু কানেক্টেড থাকো, নাহলে মনে হয় যেন জি আমি স্যার। কি একাই কথা বলছি। এই যে পিনাট অ্যালার্জি অনেকের হয়, হোটেলে খেয়ে অ্যালার্জি হয়ে গেছে, তারা যেমন জি কার্ড স্যার। রাখে, তারা সাথে সাথে একটা অ্যাড্রেনালিন ইনজেকশনও রাখে, মানে সাথে সাথে যেন দেওয়া যায়। তো এইভাবে একটু রুগীদেরকে ট্রেন্ড আপ করা যেতে পারে আর কি। হ্যাঁ, তারপরে হেলথ কেয়ার প্রফেশনালের এটা তো আছেই, যারা যারা আছে। আচ্ছা, হেলথ কেয়ার প্রফেশনালের কথা বলি। আমাদের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেখানে সরাসরি না বলেও আমি বলি, যিনি কনসালটেন্ট উনি ডিউটি ডক্টরকে কি বলেছিলেন বা বলছেন যে এই ওষুধের একটু স্কিন সেন্সিটিভিটি করে নাও? তোমরা শুনেছো? জি না স্যার। তাইলে এখানে একটা কিন্তু ইরর আছে। উনি হয়তো খেয়াল করছেন না, সিরিয়াসলি নিচ্ছেন না যে একটা ড্রাগের অ্যালার্জিক টেস্ট করে তারপরে তো ড্রাগ দেওয়া দরকার। তো উনি করলেন না। তারপরে এখন ডিউটি ডক্টর তোমরা বা তোমাদের সিনিয়র যারা মিড লেভেলে যারা, তারাও করলেন না পেনিসিলিন অথবা সেফালোস্পোরিন দেওয়ার সময়। এরপরে চলে গেল অর্ডারটা কাদের কাছে? নার্সিং স্টাফের কাছে। নার্সিং স্টাফও কোনো ধরনের টেস্ট না করে ওষুধটা দিয়ে দিলেন কেন? তুমি আমি অর্ডারে লিখি নাই সেই জন্য। এমন ঘটতেই পারে, ঘটাটা স্বাভাবিক। এখানে তাহলে ভুল কার? ডক্টর রমেশ তো কথা কম বলেছে, এখানে ভুল কার? ডক্টরের স্যার। তোমরা দুই গ্রুপই তো ডক্টর, একটা নার্স, তাহলে তো দুই গ্রুপেরই ভুল। আমি মনে করি ভুল সবার। সবাই তো আমরা প্রফেশনাল ট্রেন্ড পারসন না? কনসালটেন্ট ভুল করেছেন, মিড ডক্টর কেন ভুল করবেন? উনি তো আলাপ করবেন প্রয়োজনে যে আমি স্কিন টেস্ট, অন্ততপক্ষে জিজ্ঞেস তো করবেন। আর একটা স্কিন টেস্ট বা ডার্মাট স্কিনের যে টেস্ট, এটা তো এমন বড় টেস্টও না, ডক্টর মুয়াজ যেটা জিজ্ঞেস করে নিয়ে ক্লিয়ার হয়ে গেল। সিম্পল টেস্ট, যে জীবনে দেখেনি তার জন্য কঠিন মনে হতে পারে। তা আমাদের তো দুর্ভাগ্য হয়েছে, আমরা দেখিই নাই, মনে হয় আজব একটা জিনিস, এটা না করে দিয়ে দিই কথার কথা, তাই না? আর নার্সিংদের যে অবস্থা, মাঝে মাঝে দেখা যায় যে নার্সের ঘাটতি হোক, যে কোনো কারণে হোক, আইডিয়াল লেখাপড়া করা নার্স না নিয়ে এইড নার্স নিয়ে হসপিটাল চলছে, শোনো নাই? কিছুদিনের ট্রেনিং দিয়ে তাড়াহুড়া করে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। হতে পারে এটা অভাব পূরণ করার জন্য, কিন্তু এক্স্যাক্টলি ফিল্ডে যে কাজগুলো হয়, এই জিনিসগুলো ট্রেন্ড আপ করা দরকার। এই জন্য হেলথ কেয়ার ওয়ার্কার যারা, তাদের সবারই হুঁশিয়ার থাকতে হয়। নোটের মধ্যে লিখতে হয়, নোট লেখার সময় লিখতে হয়। যেমন আমরা আউটডোরে লিখে দিই উপরে, এই ড্রাগ সেন্সিটিভ। হ্যাঁ, রুগীরও বলি যে আপনি দয়া করে সবসময় বলবেন। এটা তো রুগীর রুগীর যেমন বাঁচে, আমরাও তো মায়ের খাওয়া থেকে বাঁচবো। কি বলো ডক্টর মোহাস? উনি জি যদি স্যার। বলেন যে, এজন্য রুগীরা অনেকে বলেন ডাক্তার আমার এটাতে কিন্তু রিয়েকশন হয়, এটা খুব নলেজে রাখতে হয়। ঠিক আছে? আর এটা তো ম্যানেজ করা, এই যে আর্টিকারিয়া থেকে শুরু করে হুইজ বা র্যাশ হোক, মিওকোজাল ইনভলভমেন্ট হলে রুগীদেরকে অ্যালার্ট করা আর কি, যে এরকম হলে আপনি সাথে সাথে আমাদের কাছে আসবেন। তো যাই হোক, এখন স্কিন টেস্ট ডাজ নট গ্যারান্টি সেফটি, বুঝেছো? আমি আর বেশি জি বললাম স্যার। না। এটার ব্যাখ্যা আছে, আমি প্রয়োজনে তোমাদেরকে এটা পিডিএফ করে ডক্টর মোয়াসকে দিলে তোমরা পেয়েও যাবা। এটা দিয়ে দেবো, এটা খুব দরকারি কথাবার্তা আছে, এগুলো পড়া দরকার নেই। কেন ব্যাখ্যা দিয়েছে, যে একটা স্কিন টেস্ট নেগেটিভ হওয়া মানে আমাকে সেফ জায়গায় নিয়ে গেল না, এটা একটা সত্য কথা। কেমন এটার ব্যাখ্যা বলেছে। তারপরে এ নেগেটিভ স্কিন টেস্ট ক্যানট এনশিওর সেফটি অফ প্যারেন্টেরাল আয়রন। আয়রন কিন্তু দেওয়া হয়, তাই না? গাইনোকোলজিস্টরাও দেন, মেডিসিনের ডাক্তাররাও দেন, তোমরাও দেখে থাকবে। কিন্তু স্কিন টেস্ট করে নেগেটিভ হলে আয়রন দিব এবং আমি নিরাপদে থাকবো, এটা বোঝার কোনো কারণ নেই, কারণ দেখা গিয়েছে নেগেটিভ হতে পারে, এরপরও রিয়েকশন হয়েছে। এই জন্য দেখো, আমি আয়রনটাকে হাইলাইট করতে চেয়েছি কেন, যে পজিটিভ টেস্ট মে অলসো বি ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট। স্কিনের পজিটিভ টেস্ট টেকনিক্যালি ডিফিকাল্ট, ওটা বোঝা যায় না, এবং এটা টেস্ট করে ওয়েল ভ্যালিডেটেড না।
কাজে এটা রেজাল্ট আমার কাছে মানে প্রেডিক্টিভ ভ্যালুটা কম, কেমন, এটার মেসেজ হিসাবে গুরুত্বপূর্ণ নয়। এই জন্য গাইডলাইন্স ডু নট রিকমেন্ড রুটিন স্কিন টেস্টিং, মানে প্রত্যেক রোগীরই করার দরকার নাই। বুঝতে পেরেছো, করে লাভ নাই। তবে তুমি যদি মনে করো না, একটা সিম্পল টেস্ট করলাম, ওনার অ্যাজমা আছে, আগে অন্যান্য ড্রাগের রিয়েকশন হয়েছে, এই প্রথম আয়রন উনি দিচ্ছেন জীবনে, একটু করেই দেখি, যদি নেগেটিভ হয় এরপরও আমি অ্যালার্ট হবেই হচ্ছে ব্যাপার, কোনো সমস্যা নাই। রিসাসিটেশন ফ্যাসিলিটিস থাকা অবস্থায় হসপিটালে দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। যেমন তোমাদের মেডিকেল কলেজ, টারশিয়ারি হসপিটাল যেখানে আছে রিসাসিটেশন, কোথাও বসে চেম্বারে আউটডোরে বসে বসে এসব দেওয়া উচিত নয়। হ্যাঁ, অনেকে গ্রামে গিয়ে এই কাজ করে না মুয়াজ? জি। মুয়াজ মাইক ওপেন করেছে বলে তোমাকে বারবার ডাকছি। অনেকে কিন্তু এরকম করে, বুঝতে পেরেছো? এদের তো উচিত নয়। যেমন আমার চেম্বারটা হসপিটালের পাশে না, আমি যেখানে বসে, তোমরা তো জানো, জি দুই স্যার। দিন আগে তো আমরা তো ওখানে ইয়ে করি, ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি। তো বাইরে থেকে একজনে পেনিসিলিন ইঞ্জেকশন দিবেন, আরেকজন কলিগের ইঞ্জেকশন। তো উনি ওই কেমন জানি ইঞ্জেকশনটা কেনার পরে কাছে ধারে পাওয়াতে উনি চাচ্ছিলেন যে ভিতরে ঢুকে ওনারা ইঞ্জেকশনটা দেই। বুঝতে পেরেছো? তো আমি বললাম যে ইঞ্জেকশনটা এভাবে দেওয়া যাবে না, এটা তো স্কিন টেস্ট করতে হবে স্পেশালি, আপনি ওই ইমার্জেন্সিতে চলে যান। এমন টাকা রোজগারের জন্য কেউ যদি একটা সেন্টার দেয় আর ওখানে বসে বসে এই কাজগুলো করে, এটা ভালো হয় না, এটা করা উচিত না। হ্যাঁ, যেখানে হাইপার সেন্সিটিভিটি হবে বলে আমরা আগে থেকেই জানি, সব ড্রাগে তো হয় না, যেমন আয়রনে হতে পারে, তারপর মনে করি ইমিউনোগ্লোবিলিন, আর অ্যান্টিবায়োটিকে তো পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলো আছেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রিসাসিটেশন ফ্যাসিলিটি যেখানে আছে সেখানে দেওয়া উচিত। আচ্ছা, এই যে পার্টিকুলার কশন, যারা আগে আয়রনের রিয়েকশন হয়েছে, মাল্টিপল ড্রাগ অ্যালার্জি, আনকন্ট্রোল অ্যাজমা, দেখো, হ্যাঁ অ্যাজমা যাদের, তাদের ঠিক একইভাবে ইমিউনোগ্লোবিলিন দেওয়ার জন্য মানে গ্যারান্টিড না আর কি, নেগেটিভ স্কিন টেস্ট। আচ্ছা, এই যে প্যারেন্টারাল ইমিউনোগ্লোবুলিন, একই কথাই, হ্যাঁ একই কথাই। আর আইজিএ ডেফিসিয়েন্সি, এটা ব্যাখ্যা না বললাম, স্পেশাল সিচুয়েশন সেটা রেয়ার, এটা ঘটে যেতে পারে। আর তারপরে হলো প্রিভিয়াস এক্সপোজার লাগে কি, ও আচ্ছা, এটা দরকারি কথা, সরি এটা শেষ করতে পারছি না, তোমরা আর একটু 5 মিনিট থাকলে বোধহয় ভালো হয়। 1 ঘন্টা তো পার হয়ে গেল মনে হয়। এই যে প্রিভিয়াস এক্সপোজার, এটা বেসিক কিছু ইমিউনোলজি আলাপ করছি, এটা কি দরকার আছে অ্যান্টিবডি মেডিয়েটেড রিয়াকশনের জন্য অথবা সেল মেডিয়েটেড রিয়াকশনের জন্য? তোমাদের নলেজ কি বলে? বলে যে হ্যাঁ দরকার আছে। মনে করো মেমোরি সেল হতে হয় না? ডক্টর রমেশ কি বলো, মেমোরি সেল হতে হয় তো? জি জি তো স্যার। স্যার। এই জন্য জি স্যার। প্রথমবার ওষুধ খেলে, অথবা ইনজেকশন তো একটু হাই ডোজ হয়ে যায়, ইনজেকশন অনেক সময় হাই ডোজে প্রথমবারই রিয়াকশন করে ফেলতে পারে। কিন্তু ওরাল ড্রাগ, মনে করো পেনিসিলিন রিলেটেড অ্যামক্সিসিলিনই নেওয়া হলো, রোগী কিন্তু বলবেন যে না ডাক্তার, আমার তো কোনো রিয়াকশন হয়নি কোনোদিন। অথচ দিস পেশেন্ট কুড বি ভালনারেবল। কেন? প্রথমবার এক্সপোজারে উনি রেডি হয়ে আছেন, পরের বার এক্সপোজারে ঘটনাটা ঘটে যেতে পারে, এটা আরো বিপজ্জনক না? বুঝতে পেরেছো? কাজেই এই যে ইউজুয়ালি ফার্স্ট এক্সপোজার লাগে, একটা হিস্ট্রি যদি থাকে তো ভালো, মানে আগে উনি এই ওষুধ খেয়েছিলেন এই আর কি, বা রিয়েকশন হয়েছিল। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যে ফার্স্ট নোন এক্সপোজার মে রিয়াক্ট অন দেয়ার ফার্স্ট নোন এক্সপোজার বিকজ অফ, একবার প্রথমবার এক্সপোজারেও আনরিকগনাইজ প্রিভিয়াস এক্সপোজার, ওই যে ব্যাখ্যাটা বললাম, উনি জানেনই না যে উনি আগে এই ড্রাগটা বা ওষুধটা নিয়েন। ক্রস রিঅ্যাক্টিভিটি উইথ আদার সাবস্টেন্স সিমিলার, মনে করো সেফালোস্পোরিন নিয়েছেন, এবার পেনিসিলিনের রিয়েকশন হলো। আর প্রি এক্সিস্টিং সেন্সিটাইজেশন ফ্রম এনভায়রনমেন্টাল এক্সপোজার, আগে থেকে উনি এনভায়রনমেন্টে, মনে করো অ্যাজমা রিলেটেড ডিজিজ, আগে থেকে শরীরে অ্যান্টিবডি ভরা, তার প্রথমবারই হতে পারে। তবে ইন জেনারেল দেখো, আমি একটু কালার করে দিয়েছি, প্রায়র সেন্সিটাইজেশন, এখানে শব্দটা একটু দেখো, ইউজুয়ালি রিকোয়ার্ড, ইউজুয়ালি রিকোয়ার্ড মানে কি? প্রায়র সেন্সিটাইজেশন না করেও হতে পারে। এখানেও দেখো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি ইউজুয়ালি রিকোয়ার্ড, ইউজুয়ালি মানে শতভাগ না, তাই তো? তার মানে প্রায়র সেন্সিটাইজেশন ছাড়াও এই ঘটনা ঘটতে পারে টাইপ 2। টাইপ 3-তে দেখো জেনারেলি রিকোয়ার্ড, মানে বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়ার্ড, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। আর টাইপ 4 তো রিকোয়ার্ড, এটা বেশি গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস এক্সপোজার টাইপ 4-এ। তার মানে টাইপ 4 এর ঘটনা ঘটতে গেলে আগের এক্সপোজারের থাকার
সম্ভাবনাটা বেশি থাকে, বা ওটা থাকলে টাইপ 4 সেন্সিটিভিটি হওয়ার চান্স বেশি হয়। অন্যগুলো ফার্স্ট এক্সপোজার ছাড়াও হতে পারে। আর এই সিডিও অ্যালার্জি এটাই বলেছি, ভ্যানকোমাইসিন, অপিওয়েড, ইভেন রেডিও কন্ট্রাস্ট মিডিয়া, রেডিও কন্ট্রাস্ট দেয় না এক্স রে করার জন্য, এগুলো এই সিডিও অ্যালার্জি করে। মাস্ট সেল ডিগ্রানুলেটর, মাস্ট সেল থেকে বেরিয়ে চলে আসতে পারে। তো কাজেই আমাদের বটম লাইন কি, এই লাইনটা দেখো একটু, এটাই শেষ। দেয়ারফর আমাদের সামারি হলো, এ পেশেন্ট মে ডেভেলপ এ ট্রু অ্যালার্জিক রিয়াকশন আফটার মাল্টিপল প্রিভিয়াসলি টলারেটেড ডোজ। A patient may also experience a severe first dose reaction through non-IgE mechanism. নিশ্চয় বুঝেছো ডক্টর মোয়াজ বা সবাই? কাজেই ইয়েস নেগেটিভ স্যার। স্কিন টেস্ট ক্যানট গ্যারান্টি সেফটি। আর আমাদের অ্যালার্ট হওয়ার জন্য আমাদের যে চেইন অফ হেলথ ওয়ার্কার আমরা আছি আর কি, হ্যাঁ, কনসালটেন্ট, ডিউটি ডক্টর, নার্সেস, অন্ততপক্ষে এই 3 এরিয়ার রেসপন্সিবিলিটিটা কর্নার স্টোন, খুবই গুরুত্বপূর্ণ। কিছু রাস্তা পাওয়া গেল ডক্টর মোয়াজ এন্ড আদার্স, মাই বেলভ স্টুডেন্টস, নাও কলিগস, আজকের আলোচনা থেকে আলোচনা শেষ, ঠিক আছে? তাহলে আমরা জি শেষ স্যার। করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ, স্যার দোয়া আপনার করো। আসসালামু কর্মব্যস্ততার আলাইকুম। মাঝে স্যার আল্লাহ আমাদের হাফেজ। সময় দিয়ে দিলেন স্যার।